সুপ্রিয় দর্শক ও সুধী আসসালামু আলাইকুম। অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার হেলথ টক ফেসবুক পেজে। দর্শক, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস নিবেদিত ডাক্তার আনুকা রায়ের চিকিৎসায় মাতৃত্বের আশার আলো অনুষ্ঠানটিতে আপনাদের জানাচ্ছি অনেক আমন্ত্রণ এবং শুভেচ্ছা। বরাবর মতোই আমরা এই প্রোগ্রামগুলোতে তুলে ধরার চেষ্টা করি যে আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে বন্ধ্যাত্বের যে বিষয়টি সেটি যাতে আসলে ভয়াবহতার দিকে না যায়। কারোরই যেন ফ্যামিলিতে অনাকাঙ্ক্ষিত কোনো সিচুয়েশন না হয় যেটা নিয়ে হয়তোবা আমরা জানতাম যে আমরা যদি ডক্টরের কাছে যেতাম তাহলে খুব সহজেই হয়তোবা তিনি সন্তান ধারণ করতে সক্ষম হতেন। আমরা যাতে এই বিষয়টি থেকে পিছিয়ে না আসি বা আমরা যাতে এই যে IVF বা টেস্ট টিউব এই বিষয়গুলোকে ভয় পেয়ে আমরা পিছিয়ে থেকে বাসায় বসে থেকে অন্যদের কথাতে আমাদের একটা সুন্দর সুস্থ সন্তান জন্মদান থেকে আমরা যাতে বিরত না থাকি। তো সেই বিষয়গুলোকে কিন্তু স সার্বিকভাবে তুলে ধরার জন্য এবং প্রত্যেকটা বিষয় যাতে আমরা যাতে আরো ভালোভাবে জানতে পারি যে কোন জায়গায় কোন মেডিকেশনটা কাজে লাগছে বা আমরা এটিকে বাংলাদেশে চিকিৎসা দিতে পারছি কিনা বা পার্শ্ববর্তী দেশে যাওয়ার দরকার আদৌ আছে কিনা? সে সমস্ত বিষয়গুলো তুলে ধরার এই যে ধারাবাহিকতা, আমরা সেই ধারাবাহিকতা আজকে আমাদের সাথে পেয়েছি ডাক্তার আনুকা রায় ম্যাডামকে এবং আজকের যে বিষয়টি আমরা রেখেছি সেটা হচ্ছে যে IUI, ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন। এবং এই ইন্টারউটেরাইন ইনসেমিনেশন টা বলতে আসলে কি বোঝায়? এটা কতটুকু সফলতার আ আ হার আমরা পাচ্ছি এবং সেই সাথে কোন ধরনের কোন অসুবিধা হচ্ছে কিনা বা জিনিসটা আসলে কি? বন্ধুত্বের সাথে কিভাবে সম্পর্কিত সেটা আমরা জানবো। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ডাক্তার আনুকা রায়, চিফ কনসালটেন্ট ডিন ফার্টিলিটি কেয়ার, যিনি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত IUI, IVF এবং ICSI তে এবং বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব আ আ বিষয়টিতে উনি বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত আছেন এবং বর্তমানে ডিন ফার্টিলিটি কেয়ার এ কর্মরত আছেন। ম্যাডামকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। ধন্যবাদ ডাক্তার মৌলি আপনাকেও এরকম একটা বিষয় আয়োজন করার জন্য আজকে এবং আমাকে আমন্ত্রিত করার জন্য। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা যে আজকের যে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে IUI বা ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন। এটার প্রেক্ষাপটে যদি একটু জানতে চাই যে IUI বলতে আসলে কি বোঝায়? এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। আচ্ছা, ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন এটা কিন্তু একটা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক অথবা মানে যাকে আমরা বলি প্রজনন সহায়ক প্রজনন চিকিৎসা পদ্ধতি। মানে ART এর ভিতরে আমাদের IUI আছে, IVF আছে, ICSI আছে, হ্যাঁ? এর ভিতরে প্রাথমিক এবং সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে IUI, মানে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। এটা আসলে কি মানে আমরা যদি এটার আগে একটা জিনিস বুঝে নিই যে আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট মানে আমাদের মেয়েদের শরীরে আসলে মানে যে স্ট্রাকচারটা থাকে এটা যদি একটু দেখে নিই তাহলে এটা বুঝতে খুবই সোজা হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমাদের মেয়েদের শরীরে যে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, হুম, হ্যাঁ? হুম। এটা হচ্ছে জরায়ু, এটা হচ্ছে আমাদের ভ্যাজাইনা, এটা ফ্যালোপিয়ান টিউব এবং পিছনে যেটা থাকে সেটা হচ্ছে ওভারি, দুই পাশে। হুম? এখন ওভারি থেকে ডিমটা বড় হয়ে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে আসে এবং যখন ইজাকুলেশন হয় বা হাজবেন্ডের স্পার্মটা ভ্যাজাইনা হয়ে জরায়ু হয়ে তারপরে কিন্তু ফ্যালোপিয়ান টিউবে আসে। হুম? এই ফ্যালোপিয়ান টিউবে যখন আসে তখন কিন্তু এখানে ফার্টিলাইজেশন হয়। অনেকের দেখা যায় যে ডিমটা ভালো মতো বড় হয় না বা এখানে সার্ভিক্সের সমস্যা থাকে, স্টোনোসিস থাকে, বন্ধ থাকে, হ্যাঁ? সেই ক্ষেত্রে বা যেখানে দেখা যাবে আনএক্সপ্লেইনড কোনো কারণ ছাড়াই মানে বাচ্চা হচ্ছে না। মেল ফিমেল ২ পার্টনারেরই কিন্তু সবকিছু নরমাল। তারপরেও হচ্ছে না। ঠিক আছে? এক্ষেত্রে সাধারণত আমরা এই যে এখানে যে আ মানে পথটা মানে স্পার্মটা যে ভ্যাজাইনা তারপর জরায়ু, হ্যাঁ? এটা পার হয়ে যখন ফ্যালোপিয়ান টিউবে যাবে, এই পথটাকে আমরা শর্ট করে দেই। যদি আমরা একটা নরমাল যে এরকম ক্যাথেটার আছে, আইওআই ক্যাথেটার, এই ক্যাথেটারের মাধ্যমে আমরা যে হাসব্যান্ডের মানে পুরুষ পার্টনারের শুক্রাণুটা প্রক্রিয়াজাত করে এই যে আইওআই ক্যাথেটারের মাধ্যমেই কিন্তু আমরা এটা এই যে ইসে দিয়ে থাকি ইউটারাসের মধ্যে। ইউটারাসের এটা ভিতর থেকে দিয়ে দিয়ে দিন। আমাদের মানে স্পার্মের বা শুক্রাণুর যে গতিপথটা শর্ট হয়ে যায়। যাতে আমাদের ফার্টিলাইজেশনটা বা ফার্টিলিটিটা ইজি হয়ে যায়। মানে সহজভাবে যেটা বলবো সেটা হচ্ছে IUI হচ্ছে একটা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক যেখানে মেল পার্টনারের বা পুরুষের শুক্রাণুকে প্রক্রিয়াজাত করে ফিমেল পার্টনারের জরায়ুতে সরাসরি প্রবেশ করানো হয় যখন ডিম্বাণু বা ডিম্বাণু নির্গমন অর্থাৎ ওভুলেশনের সময়। এতে করে আহ, যে ইয়েটা হয় মানে স্পার্মের যে গতিপথটা কমে যায় হুম, এবং হুম। ফার্টিলিটিটা বেড়ে যায়।
এটা অনেক হচ্ছে ধন্যবাদ। আইওআই। ম্যাডাম এই জায়গাতে একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে যদি আমরা এখানে একটু জানতে চাই যে স্পেসিফিক্যালি যে IUI টা কাদের ক্ষেত্রে আসলে করা হয়ে থাকে? মানে ইন্ডিকেশন টা আসলে আমরা কোনটা ফলো করি IUI এর ক্ষেত্রে? মানে এখানে আইওআইটা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক মানে এআরটি সহজতর এবং প্রাথমিক ধাপ। এজন্য আমরা কিন্তু মাইল্ড মেল ইনফার্টিলিটি অর্থাৎ যে মানে মেল পার্টনারের যে শুক্রাণুগুলা আছে, শুক্রাণুর যে গুণগত মান যদি সামান্য কম থাকে, যেমন কাউন্ট কম থাকা, মরফোলজি অ্যাবনরমাল হওয়া এবং মোটিলিটি কম থাকা। এই ক্ষেত্রে কিন্তু আমরা মেইনলি করে থাকি। আরেকটা ব্যাপার যেটা পিসিওএস আছে মানে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। আমাদের মানে ইনফার্টিলিটির কিন্তু বড় একটা কজ হচ্ছে এই পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এখানে অনেক ডিম থাকে বাট কোনো ডিম ঠিকমতো বড় হয় না। হ্যাঁ? এই জন্য ওভুলেশন প্রবলেম বা ওভুলেটরি ডিসঅর্ডারের ক্ষেত্রেও আমরা আইওআই করে থাকি। আরেকটা জিনিস যেটা হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্সে যদি কোনো প্রবলেম থাকে বা সার্ভাইকাল মিউকাস বা যাদের হোয়াইটিস ডিসচার্জ থাকে, হ্যাঁ? তখন দেখা যায় যে শুক্রাণু যে বা স্পার্মটা ভিতরে ঢুকবে জরায়ুর ভিতরে, এই মুখে বাধা হয়ে দাঁড়ায়। তখন কিন্তু আমরা আইওআই প্রিফার করি। আরেকটা জিনিস যেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, অনেকে এসে বলে যে শারীরিক মানে প্রতিবন্ধকতা বা ইরেকটাইল ডিসফাংশন, ওই ক্ষেত্রেও কিন্তু আইওআই করা হয়ে থাকে। আর আনএক্সপ্লেইনড কজ যেটা মানে 10% কেসে আমরা করে থাকি, সেটা হচ্ছে মেল ফিমেল ২ টা পার্টনারেরই কোনো ধরনের কজ থাকে না। মানে ২ জনেই নরমাল তারপরেও হচ্ছে না। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা আইওআই প্রিফার করি। আরেকটা ব্যাপার হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক ফিমেল পার্টনারের হাসব্যান্ড বাইরে থাকে ২ মাস বা ৩ মাসের জন্য আসেন, হ্যাঁ? তখন কিন্তু আমরা বলি সবকিছু ঠিক থাকা সত্ত্বেও বলি যে আপনারা আইওআই করেন। ২ মাসের জন্য আসছে। তখন আমরা আইওআই প্রেফার করে থাকি। অনেক ধন্যবাদ। ম্যাডাম IUI তে সাধারণত আসলে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? যে ফিমেল পার্টনারকে কি আগে থেকে ওষুধ খেয়ে নিতে হয় কিনা বা মেলকে কোন ধরনের কোনো ওষুধ খেতে হয় কিনা? এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। আচ্ছা, এখানে হচ্ছে আমরা তো অবশ্যই আইওআই যে সাইকেলটা ২ থেকে ৩ সপ্তাহের একটা সাইকেল, হ্যাঁ? এখানে ১ম এই যখন আমাদের কাছে ইনফার্টাইল কাপল আসে, তখন সেই কাপলকে কিন্তু আমরা একটু ইভালুয়েট করি। যেমন মেলের ক্ষেত্রে আমরা সিমেন এনালাইসিস করে তার শুক্রাণুর গুণগত মানটা দেখে নিই এবং সাথে যে থাইরয়েড, প্রোল্যাক্টিন এবং ডায়াবেটিস আছে কিনা এগুলো দেখে নিই। আবার ফিমেল পার্টনারের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখে নিই যে এমএইচ টা কেমন আছে, তারপর টিপ ঠিক আছে কিনা, জরায়ুর অবস্থা কি, সার্ভিক্সটা ঠিক আছে কিনা, হ্যাঁ? অ্যাসোসিয়েটেড দেখি যে এন্ডোমেট্রিওসিস আছে কিনা, অ্যাডেনোমায়োসিস আছে কিনা, থাইরয়েডের প্রবলেম আছে কিনা, হ্যাঁ? সাথে পিসিওএস, ওবেসিটি এগুলো আমরা দেখে নিই। কারণ এগুলো থাকলে কিন্তু আইএস সাকসেস রেটটা কমে যায়। অনেক হুম? কমে যায়। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা এই জায়গাতে একটা ছোট্ট বিরতি নিবো। বিরতির পর ফিরে এসে আমরা আসলে IUI প্রসিডিউরটা করার সাকসেসটা কতটুকু এবং যারা করছেন তারা কতটুকু আসলে স্যাটিসফ্যাকশন নিয়ে বা আ পরিতৃপ্তি নিয়ে আসলে বাড়িতে যাচ্ছেন আমরা সেটা একটু জানবো এবং আপনার সেন্টারে এটা সাকসেসফুলি করা হচ্ছে কিনা সেটাও আমরা একটু জানবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস নিবেদিত ডক্টর অনুকা রায়ের চিকিৎসায় বন্ধ্যত্বে আশার মাতৃত্বে আশার আলো অনুষ্ঠানটিতে। অনুষ্ঠানটি এ পর্যায়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম যে IUI আসলে কোথায় আমাদের দেশে হচ্ছে, আমরা কতটুকু সফলকাম হচ্ছি এবং সেই সাথে তাতে করে কি কোনো জটিলতা আছে কিনা বা IVF বা টেস্ট টিউবের আগে কি করব নাকি তার পরে করতে হয়, কখন করতে হয় সেটা যদি একটু আমরা জানি ম্যাডামের কাছে যে ম্যাডাম কোথায় করা হচ্ছে এবং কতটুকু সফলতার সাথে করা হচ্ছে? আচ্ছা, আইওআই কিন্তু এখন বাংলাদেশে মোটামুটি এভেইলেবল। সমস্ত বিভাগীয় শহর এবং জেলাতে কিন্তু মোটামুটি ফার্টিলিটি সেন্টার আছে এবং ফার্টিলিটি ডক্টরও বেশ এভেইলেবল। এর জন্য হচ্ছে আইওআইটা এখন এভেইলেবল। কারণ হচ্ছে আইওআই সহজ এবং এআরটির বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিকের একটা প্রাথমিক ধাপ। হ্যাঁ? সুতরাং একবার করে যদি কেউ ফেইলড হয়, এটা হতাশ না হয়ে এটলিস্ট ২ থেকে ৩ বার বা ৪ বার করার পরে অনেকে কিন্তু সাকসেসফুল হয় এবং এটা খুবই কম খরচে, সহজে এবং একটা নিরাপদ টেকনিক। এখানে কিন্তু কোনো ব্যথাও অনুভব হয় না। ২ থেকে ৩ মিনিটের একটা প্রসিডিউর। সুতরাং আইওআই যদি আমরা আইভিএফ বা ইক্সি যেটা অনেক ব্যয়বহুল এবং জটিলতর একটা প্রসিডিউর। এটার আগে যদি আমরা আইওআইটা বেছে নিই, যদিও ২-৩ বার লাগে অনেকের ক্ষেত্রে, সেটাও কিন্তু তার জন্য মানে সাশ্রয় একটা আ এআরটি টেকনিক এবং কনসিভ করে যায় এবং আইভিএফ এর মতো বা ইক্সির মতো জটিল প্রসেস এ যেতে হয় না। আমাদের সেন্টারে মানে ডিম ফার্টিলিটি কেয়ারে কিন্তু খুব সাকসেসফুলি আইওআই টা হচ্ছে এবং এর সাকসেস রেট ১৭ থেকে ২০% হলেও ২ থেকে ৩ বার যদি করা হয় তাহলে কিন্তু মানে 99% ক্ষেত্রে দেখা যায় যে কনসিভ করে যায়।
এখন আরেকটা ব্যাপার আমি বলব, এই যে IUI যেটা সাকসেস রেটটা অনেক ক্ষেত্রে কিন্তু অনেক জিনিসের উপর ডিপেন্ড করে। যেমন এজটা একটু অনেক ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। অনেকে দেখা যায় অ্যাডভান্স এজে আসে 40 প্লাস বা 38 প্লাস, তখন কিন্তু IUI সাকসেস রেটটা কমে যায়। এখন হুম, যদি 25 থেকে 30 এর মধ্যে হয় তাহলে এই IUI এর সাকসেস রেটটা অনেক ভালো থাকে। অ্যাসোসিয়েটেড যদি কোনো ডিসঅর্ডার না থাকে, প্লাস হচ্ছে হাসব্যান্ডের যদি স্পার্মের গুণগত মানটা ভালো থাকে, এবং যদি স্ট্রেসফুল কন্ডিশন এবং অন্যান্য যে আমাদের যে শারীরিক যে সমস্যা এগুলো যদি না থাকে তাহলে কিন্তু IUI সাকসেস রেটটা অনেক ভালো। অনেক ধন্যবাদ আরেকটা ম্যাডাম। জি, আমি একটু সেন্টার গুলো সম্পর্কে জানতে চাচ্ছিলি যে কোন সেন্টার গুলোতে এগুলো করা হচ্ছে বা আপনাদের এখানে বা ড্রিম ফার্টিলিটি কেয়ারে করা হচ্ছে কিনা সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। এটা হচ্ছে যেকোনো ফার্টিলিটি সেন্টারে, যেখানে ফার্টিলিটি ডক্টর ট্রেন্ড প্রাপ্ত, সেখানে কিন্তু IUI হচ্ছে। আমাদের ড্রিম ফার্টিলিটি কেয়ারে খুব সাকসেসফুলি এবং দক্ষতার সাথে IUI করা হচ্ছে, এবং এখানে আমাদের আলাদা সম্পূর্ণ আলাদা একটা ল্যাবই আছে, এবং IUI করার পরে যে অবজারভেশনের জন্য আলাদা সম্পূর্ণ আলাদা একটা রুম আছে, যেখানে পেশেন্ট 1.5 থেকে 2 ঘন্টা, যেখানে সবাই বলে আধা ঘন্টা রেস্ট নিলে হবে, 1.5 থেকে 2 ঘন্টা রেস্ট নিয়ে তারা এখান থেকে যাচ্ছে এবং খুব সাকসেসফুলি হচ্ছে। এবং আমি সবকিছু অ্যাসেস করে তারপর হচ্ছে সুন্দর করে আমি IUI-টা করি। নিজের হাতে আমি রেডি করি, প্রিপেয়ার্ড করি সিমেন্টটা, যাতে মানে টেকনিশিয়ানের হাতে গেলে এখানে অনেক প্রবলেম থাকে। আমি নিজে করি এটা। করে এবং স্যাটিসফ্যাকশনটাও পেশেন্টকে, থাকে। হ্যাঁ, ম্যাডাম আমরা একটু স্যাটিসফ্যাকশনটা জানতে থাকে। চাচ্ছিলাম যে আইইউআই টা কি আমরা আইভিএফ এর আগেই করি কিনা বা পরে করতে পারি কিনা? এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। এটা হচ্ছে IUI-টা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিকের প্রাথমিক ধাপ। IUI এর পরে ৩ থেকে ৪ বার ফেইল করলে সাধারণত IVF এ চলে যায় বা ICSI তে চলে যায়, হ্যাঁ? এখন এখানে একটা জিনিস আমি বলব, যে অনেকে কিন্তু ১ম এই IVF করে আসে। IVF করে এসে তখন কিন্তু IUI করতে আসে। আমার কাছে একজন পেশেন্ট আছে, যে উনি আমাদের দেশে একটা ফার্টিলিটি সেন্টার থেকে ৫ থেকে ৬ বার IVF করে আসছে এবং ফেইলড হয়ে এখন এসে বলে, "ম্যাডাম আমার কাছে টাকা নাই, আমাকে IUI করে দেন।" কিন্তু এটা উনি আগে করতে পারত। সেটা তাকে অ্যাডভাইস দেওয়া হয় নাই বা উনি নিজে বুঝতে পারে নাই। ঠিক আছে? এটাই। অনেক সময় দেখা যায় IUI ফেইলড হলেও কিন্তু স্বাভাবিকভাবে অনেকে গর্ভধারণ করে। সুতরাং করতে পারে। IUI যে ফেইলড হলে হতাশ হলে হবে না। হ্যাঁ? আমাদের বাস্তব অনেক ধন্যবাদ ভিত্তিক ম্যাডাম। একটা জ্ঞান ম্যাডাম থাকতে আমরা হবে। যেহেতু আজকে আইওয়াই নিয়ে কথা বলছিলাম, যদি আইওয়াই নিয়ে শেষ কোনো পরামর্শ থাকে দর্শকদের উদ্দেশ্যে যে আইওয়াই এর বিষয়টাতে আসলে কতটুকু আশাবাদী আমরা বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি শেষ কোনো পরামর্শ থাকে ড্রিম ফার্টিলিটি কেয়ার থেকে। আচ্ছা, আমি বলব যে IUI এর প্রসিডিউরটা একটু সামান্য একটু বলি আমি। মানে পেশেন্টকে আমরা কিভাবে রেডি করব। অনেকে কিন্তু ফোন দিয়ে বলে যে, "ম্যাডাম আমাকে IUI করে দেন।" কিন্তু IUI এভাবে ফোন দিয়ে বললে যে করে দেন, আসলেই করে দেন, এটা কিন্তু হয় না। পেশেন্টকে কিন্তু আমরা ফিমেল পার্টনারকে রেডি করতে হয়। হুম? মাসিকের ১ থেকে মানে ৩য় দিনের মধ্যে আমরা যে মানে ডিম বড় হওয়ার জন্য আমরা কিন্তু ওভুলেশন ইনডাকশন দিই। এক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে লেট্রোজল এবং গোনাডোট্রোপিন জাতীয় ওষুধ ব্যবহার করি। তারপর ৭ম থেকে ১২তম দিনের ভিতরে মনিটরিং করতে হয়। ২ থেকে ৩ দিন পর ট্রান্সভাজানাল সোনোগ্রাফি দিয়ে মনিটরিং করে ডিমটা ১৮ থেকে ২০ সাইজ হয়েছে কিনা এটা দেখতে হয়। যখন এরকম ২০ সাইজ বা ১৮ সাইজ হয় তখন আমরা রিকম্বিনেন্ট HCG বা হিউম্যান ক্রনিক গোনাডোট্রোপিন দিয়ে ডিমটা একটু নির্দিষ্ট সময় ফোটানোর চেষ্টা করি, এবং ওই যে যখন HCG টা দেই আমরা, হ্যাঁ? তখন কিন্তু ৩৪ থেকে ৩৬ ঘন্টা পরে সাধারণত IUI টা করা হয়। হুম? IUI করার পরে আমরা বলি যে আ মানে IUI যে হলো, তারপর হচ্ছে যে ২ সপ্তাহ থাকে। এটা হচ্ছে 2 উইক ওয়েট বলে। বাট এই সময় আমাদের প্রোস্টেরন সাপোর্ট দিয়ে আমাদের লুটিয়াল ফেজটাকে সাপোর্ট দিতে হবে। হ্যাঁ, IUI এর বিষয়ে আরেকটা অ্যাডভাইস যেটা আমার, সেটা হলো অনেক সময় দেখা যায় যে IUI করে অনেকে জার্নি করে চলে যায়, হ্যাঁ? অনেক ভারী কাজ করে। IUI এর ক্ষেত্রে স্বাভাবিক কাজকর্মে কোনো মানে বাধা নাই। শারীরিক সম্পর্কেও কোনো বাধা নাই। বাট অতিরিক্ত পরিশ্রম বা জার্নি বা ভারী কাজ না করাই ভালো। এটাই। আবার অনেক ধন্যবাদ ম্যাডাম। আমাদের সাথে আজকে জয়েন করার জন্য, আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য ম্যাডাম। আমরা পরবর্তীতে আমাদের পরের প্রোগ্রামটিতে আমরা রাখার চেষ্টা করেছি আইভিএফ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আইভিএফ এ কি ধরনের অসুবিধা এবং প্রবলেম গুলো হয় সেগুলো যাতে আমরা এড্রেস করতে পারি। আজকের মতো আমরা তাহলে আলোচনাটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন এবং দর্শকদের উদ্দেশ্যে বলছি সবাই যাতে সুস্থ থাকে এবং অবশ্যই আইওআই এর প্রসিডিউরটি ভালোভাবে ফলো করে ম্যাডামের প্রোগ্রামটি এবং সেই সাথে ড্রিম ফার্টিলিটি কেয়ার থেকে যে আমরা এগুলো সাকসেসফুলি দিচ্ছি সেটাও যাতে সার্বিকভাবে সবাইকে আমরা জানাতে পারি এবং অনেক ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ মলি আপনাকেও।